জয় পতাকা এবার খুব কোনাচে একটা চমৎকার শাট পাঠালেন ওপাশে। বলটা ফিরে এলো বটে, কিন্তু জয় পতাকা সেটাকে ব্লক করলেন। কিন্তু ফেরত আসা চাপটা আর আটকাতে পারলেন না। লাভ 3। খেলা চলতে থাকলো, তবে একতরফা। 10 মিনিটের মাথায় লাভ গেম খেয়ে জয় পতাকা বিরক্তির সঙ্গে ব্যাটটা রাখলেন। না, ওপাশের ব্যাটটাও টেবিলে শুয়ে পড়ল। দাবা খেলা তার খুবই প্রিয়। গুটি সাজানো আছে দেখে তিনি সাদা গুটির দিকেই বসে পড়লেন। মন্ত্রীর ঘরে বুড়িটা 2 ঘর এগিয়ে দিলেন। ওপাশ থেকে রাজার ঘরের বুড়ে টুক করে 2 ঘর এগিয়ে এলো। জয় পতাকা মগ্ন হয়ে গেলেন খেলায়। প্রতিপক্ষ কিন্তু অতিশয় শক্ত। মাত্র 12 চাল খেলার পরই তিনি বুঝতে পারলেন এটে উঠছেন না। পরের চালেই প্রতিপক্ষের কালো গজ একটা বুড়ে খেয়ে রাজার সোজাসুজি বসে গেল। সেই স্বর বলে উঠল, কিস্তি। 2 চাল পরে মাত হয়ে উঠে পড়লেন জয় পতাকা। ক্যারামও তিনি ভালোই খেলেন। গুটি সাজানো আছে দেখে লোভ সামলাতে পারলেন না। কিন্তু শুরুতে স্ট্রাইক নিয়ে গোটা তিনি গুটি ফেললেও প্রতিপক্ষ একবারেই একে একে সব কালো গুটি পকেটস্থ করে দিল। 3 বোর্ডেই গেম খেয়ে জয় পতাকা উঠে পড়লেন। পরের ঘরটা লাইব্রেরি। মেঝে থেকে সিলিং অবধি চমৎকার কাঠের তাকে ঠাসা বই। কোণের দিকে একটা ইজি চেয়ার মতো পাতা। তাতে কেউ নেই বটে, কিন্তু একখানা বই খোলা অবস্থায় শূন্যে ভেসে আছে, ঠিক যেন ইজি চেয়ারে বসে কেউ বইটা পড়ছে। জয় পতাকা ঢুকতেই বইটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং শূন্য দিয়ে ভেসে গিয়ে একটা তাকে বইয়ের ফাঁকে ঢুকে পড়ল। জয় পতাকা তাক থেকে একখানা বই টেনে নিয়ে খুলে পড়তে লাগলেন এবং পড়তে পড়তে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। এয়ারোডাইনামিক্সের ওপর যে এত সাংঘাতিক বই আছে তা তার জানা ছিল না। কিন্তু 2টো পাতা ভালো করে পড়তে না পড়তেই কে যেন হাত থেকে বইখানা কেড়ে নিল। সেটা শূন্য ভেসে উপরের একটা তাকে গিয়ে শোধালো। জয় পতাকা আবার একখানা বই টেনে নিলেন। খুলে দেখলেন সেটা মহাকাশ তত্ত্বের উপর অতি উন্নত গবেষণাধর্মী রচনা। কিন্তু এটাও 2-1 পাতা পড়তে না পড়তেই বইটা তার হস্তচ্যুত হলো। কিন্তু যেটুকু পড়লেন তাতে তার মাথা ঘুরে গেল। মহাকাশ বিজ্ঞানের প্রায় অকল্পনীয় সব তথ্য, আর তথ্যই শুধু রয়েছে বইয়ে। জয় পতাকা পাগলের মতো গিয়ে আর একটা বই খুললেন। হ্যাঁ, এটা শরীরবিদ্যার বই, কিন্তু যাদের শরীর নিয়ে লেখা তারা নিশ্চয়ই অতি মানুষ। হ্যাঁ, বইটা হস্তচ্যুত হলে আর একখানা বই খুলে জয় পতাকা দেখলেন অঙ্কের বই। তবে সাধারণ অঙ্কের নয়, এই পৃথিবী
পৃথিবীর অঙ্কেরও নয়। এ একেবারে ধরা ছোঁয়ার বাইরের সব অঙ্ক। যা দেখছেন জয় পতাকা, তার কোনোটাই তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এই পৃথিবীতে বিজ্ঞান বা অঙ্ক এত উন্নতি করেনি আজও। তাহলে তাহলে এই বইগুলো কে লিখল? কোথা থেকে জঙ্গলের মধ্যে এক ভুতুরে বাড়িতে এসে জুটল বইগুলো? ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল জয় পতাকার। হাত পা থরথর করে কাঁপতে লাগলো উত্তেজনায়। এতক্ষণ যা কিছু ঘটেছে তাতে ভয় বা উত্তেজনার কারণ ছিল বটেই, কিন্তু জয় পতাকা তা গ্রাহ্যই করেনি। কিন্তু এই লাইব্রেরিতে ঢুকে যা অভিজ্ঞতা হলো তাতে তার আবার মাথা গুলিয়ে গেল। মাথা গুলিয়ে গেলেই তার খিদে পায়, এবং খিদে পেলেই তিনি অগ্রপশ্চাৎ বিবেচনা শূন্য হয়ে পড়ে। তিনি বড় বড় চোখে চারিদিকে অস্পষ্ট গলায় বললেন, ভূত ছাড়া এসব আর কিছুই নয়, সবই মায়া, চোখের ভুল, ভীমরতি, পাগলামি, চালাকি, ধোঁকাবাজি, জোচ্চুরি। আর একটা বই তাক থেকে নিয়ে তাড়াতাড়ি খুললেন জয় পতাকা। জীবজন্তু বিষয়ক বই, অনেক ছবি, কিন্তু একটাও জীবজন্তু তিনি চিনতে পারলেন না। সবচেয়ে বড় কথা, জন্তুগুলি যেসব বনভূমিতে বিচরণ করছে তার ঘাসপালাও জয় পতাকার চেনা নয়। জন্তুদের নামগুলো অদ্ভুত বলে মনে হলো তার। বইটা যখন তার হাত থেকে নিয়ম মাফিক কেড়ে নেওয়া হচ্ছিল তখন জয় পতাকা সবলে বইটা চেপে ধরে বললেন, দেব না, কিছুতেই দেব না, কিচ্ছুতেই দেব না। প্রাণপণে বইখানা বুকে আঁকড়ে ধরে দু হাতে চেপে ধরে রইলেন জয় পতাকা। কিন্তু বইটা নিজেই যেন তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য পাখির মতো ডানা ঝাঁটাতে লাগলো। ডানা বলতে আসলে দুটো মলাট। বইয়ের সঙ্গে কুস্তি করতে হবে একথা জয় পতাকা স্বপ্নেও কখনো ভেবেছিল না, ভাবেননি। কিন্তু সেই অমন কুস্তি আজ তাকে করতে হচ্ছে। প্রাণপণে চেপে ধরা সত্ত্বেও বইটা নিজেই যেন গোদ খেয়ে একসময় ঠিকই বেরিয়ে গেল। হ্যাঁ, আর তার ধাক্কায় মেঝের উপর ছিটকে পড়ে গেলেন জয় পতাকা। কোমরে বেশ ব্যথা পেয়েছেন। তো ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন। লাইব্রেরির চারিদিকে অবিশ্বাসের চোখে দেখতে লাগলেন। বই তার কিন্তু সাংঘাতিক প্রিয় জিনিস, বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞানের বই। যিনি বই এত ভালোবাসেন তার সঙ্গে বই কখনো কুস্তি করে? আবার ধাক্কা মেরে ফেলেও দেয়? ভারী দুঃখ হলো তার। আর এই দুঃখই তিনি লাইব্রেরি থেকে বেরিয়ে করিডোরে পড়লেন। পরের ঘরটা কিসের? দরজা ঠেলতে নিঃশব্দে খুলে গেল। বাহ, চমৎকার শোয়ার ঘর। মস্ত খাটে নরম বিছানা পাতা, পাশে একটা টুলের উপর সযত্নে ঢেকে রাখা এক গ্লাস জল। জয় পতাকা জলটা এক চুমুকে খেয়ে নিয়ে রাখা গ্লাসটার সঙ্গে সঙ্গেই গ্লাসটা আবার জলে ভরে গেল। ঢাকনাটা আপনা থেকে উঠে গেল গ্লাসটাকে ঢাকা দিতে। জয় পতাকা আবার জলটা খেয়ে দিল। আবার গ্লাস জলে ভরে উঠল। ঢাকনা আপনা থেকেই ঢাকা দিল গ্লাসের মুখ। বারও একই ঘটনা ঘটায় জয় পতাকা হাল ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমাবেন বলে তৈরি হতে লাগলেন।
জামা কাপড় সবই তার কাদা মাখা এবং নোংরা। লাল শালুটা এখনো কোমরে তার গোজা। শোয়ার ঘরের লাগোয়া একটা বাথরুম রয়েছে দেখে দয়পতাকা গিয়ে ঢুকলেন। কল খুলতেই এই শীতে ভারী আরামদায়ক জল পড়তে লাগলো, আর সাবান মাখার যা মন মাতানো গন্ধ তা আর বলার নয়। বেশ করে মুখ হাত পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ঘরে আসতেই দেখলেন শূন্যে একটা পাজামার পাঞ্জাবি ভাসছে। জয়পতাকা জামা কাপড় পাল্টে নিলেন, তারপর বিছানায় শুয়ে সিলিং এর দিকে চেয়ে রইলেন। যথেষ্ট ধকল গেছে, তার ঘুমানো উচিত, কিন্তু ঘুম আসছে না। জয়পতাকা একটু এই পাশ ওপাশ করলেন। হঠাৎ তার মনে হলো ঘুম তার মোটেই আসবে না। শরীর যথেষ্ট ঝরঝরে, তার মনে হচ্ছে কোনো এক ফাঁকে তিনি অন্তত 7-8 ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন। এরই মাঝে শরীর যথেষ্ট বিশ্রাম পেয়েছে। আর শুয়ে থাকার কোনো মানে হয় না, কোনো মানেই হয় না। কিন্তু কখন ঘুমালেন তা তিনি মোটেই ভেবে পেলেন না। তবে তিনি বিছানা থেকে উঠে চটি জোড়া পায়ে দিয়ে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালেন। চটি জোড়া এলো কোত্থেকে? অবশ্য ভেবে কোনো লাভ নেই, সবকিছুই তো শূন্য থেকেই ভেসে আসছে। কোনো উপকারী ভূত নিশ্চয়। আর ভূত যদি উপকারী হয় তবে তাকে খামোখা ভয় পাওয়ার কোনো মানে হয় না। জয়পতাকা একটু হাসলে, কিন্তু চটি জোড়া পড়ে তার একটু মুশকিলই হলো। তিনি পরিষ্কার বুঝতে পারলেন তার চটি দুটি একটু অবাধ্য এবং একগুঁয়ে ধরনের। তিনি করিডোর দিয়ে ডান দিকে যেতে চাইছেন, কিন্তু চটি দুটি তা হতে দিল না। তাকে অন্যদিকে হাঁটতে বাধ্য করতে লাগলো। এই বাড়িরই কিছু জয়পতাকা চেনেন না। চটি যদি তাকে পথ দেখিয়ে নিয়ে যায় তো ক্ষতি কি? তিনি প্রথমে কয়েকবার চটি দুটিকে নিজের মতো চালানোর চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে দেখলেন চটি তাকে তাদের ইচ্ছে মতো নিয়ে যেতে লাগলো। দরদালান থেকে বেরোনোর একটা দরজা প্রথমে খোলা রয়েছে। চটি তাকে সেই দরজা দিয়ে আর একটা গলির মতো জায়গায় এনে ফেলল। গলিটা বেশ মসৃণ, একটা বাঁক খেয়ে ওপর দিকে উঠে গেছে। উঠতে বেশ পরিশ্রম করতে হলো না জয়পতাকার। চটি জুতোই তার পরিশ্রম ভাগাভাগি করে নিল। একটা খোলা ছাদে এসে তিনি একটা পুরনো আমলের লম্বা ও সরু দূরবীনের সামনে থামলেন। বলা ভালো সেখানে তাকে থামতে হলো। এরকম দূরবীন আগেকার দিনে জাহাজের ক্যাপ্টেনেরা ব্যবহার করতেন। জয়পতাকা দূরবীনে চোখ রাখলেন। চারিদিকে ম্লান জ্যোৎস্নায় ভুতুরে বালিয়াড়ি, তারপরে ঘন জঙ্গল। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি দূরবীনের ভেতর দিয়ে স্পষ্ট এবং পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছেন। এই সামান্য আলোয় গাছপালা সব কালো দেখার কথা, কিন্তু গাছের সবুজ রঙও দেখতে পাচ্ছিলেন। খুঁটিনাটি অনেক কিছুই তার নজরে পড়ল। একটা হনুমান বসে বসে ঘুমোতে ঘুমোতে নিজের পেটটা খসখস করে চুলকে নিল।
কালো সাপ পাখির বাসায় ঢুকে পাখির ছানা গিলে ফেলল। একটা বাঘ নানা কথা ভাবতে ভাবতে বোধহয় একটা শিমুল গাছে ঘষটে নিয়ে একটা ঢেকুর তুলল। দূরবীনটা খুবই শক্তিশালী, তাতে সন্দেহ নেই, কিন্তু পৃথিবীতে যে এরকম দূরবীন আবিষ্কৃত হয়েছে সেটাই জয় পতাকার জানা ছিল না। অন্ধকারে দেখার জন্য ইনফ্রারেড দূরবীন তৈরি হয়েছে, জয় পতাকা জানেন, কিন্তু তা দিয়ে এরকম পরিষ্কার দেখা সম্ভব নয়। অথচ এই দূরবীনটা দেখতে দাঁড় টানা জাহাজে ব্যবহৃত দূরবীনের মতো। জয় পতাকা নানা দৃশ্য দেখতে দেখতে হঠাৎ জয় পতাকার চোখে পড়ল তিনজন বুড়ো মানুষ গুড়ি মেরে মেরে ঝোপঝাড় ভেঙে এদিকেই আসবার চেষ্টা করছে। তিনজনকে এক লহমায় চিনে ফেলল জয় পতাকা। একজন হলো তার দাদু জয়ধ্বনি, একজন পুরো পিতা ব্যোমকেশ বাবু, তৃতীয়জন শ্যাম লাহিড়ী। সবার আগে শ্যাম লাহিড়ী, তার পিছনে ব্যোমকেশ, তার পিছনে জয়ধ্বনি। জয়ধ্বনির পিছনে একটা ডোরাকাটা বাঘটাকে জয়ধ্বনি দেখতে পাননি। জয় পতাকা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলেন, আশ্চর্যের বিষয় জয়ধ্বনি এই চিৎকার শুনতে পেলেন। হ্যাঁ, পেলেন, এবং চমকে উঠে বললেন, হয়তো আমার নাতি। শ্যাম লাহিড়ীও শুনতে পেয়েছেন। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ব্যোমকেশ একগালে এসে বললেন, তাহলে তো সমস্যা মিটেই গেল। কাল দুটো মিটিং। জয় পতাকা ফের চেঁচাল, দাদু পিছনে এই পিছনে তাকিয়ে একেবারে বাঘটার মুখোমুখি পড়ে গেলেন। বাঘ জয়ধ্বনি দুজনেই একটু অপ্রস্তুত। বাঘটার কোথায় এনার্জি ওঠেনি। প্রথমটাই লজ্জায় মাথা নামিয়ে ফেললেও বড় মুহূর্তে সে গা ঝাড়া দিয়ে লাফানোর জন্য গড়ি মারল। শ্যাম লাহিড়ী পকেট থেকে রিভলভার বের করে ওপর দিকে একটা গুলি ছুড়লেন। সেই শব্দে বাঘটা বিরক্ত যেন হয়ে একবার জয়ধ্বনিকে একটু মুখ ভেঙচে সামান্য খুঁড়িয়ে ছুটে পালালো। যাক বাবা, বাচ্চা গেল। এমনিতে বাঘ নরখাদক নয় বটে, কিন্তু আহত বা অক্ষম হলে তারা বাধ্য হয়ে সর্বভোগ হয়। বাঘ দেখে এবং পিস্তলের শব্দ শুনে ব্যোমকেশবাবু শ্যাম লাহিড়ীকে এমনভাবে চেপে ধরেছিল যে আর ছাড়াবার নামটি নেই। শ্যাম লাহিড়ী বিরক্ত হয়ে বলে, কি করো ব্যোমকেশ? অমন চেপে ধরলে যে বাঘটা আবার যদি চলে আসে আর গুলি চালাতে পারবো না, ছেড়ে দাও। ব্যোমকেশ লজ্জিত হয়ে ছেড়ে দিয়ে বললেন, না আপনার মতো বীর পুরুষ সঙ্গে থাকলে আর ভয় কি। তবে কিনা ইনফ্যাক্ট বাঘটা জয়ধ্বনিকে প্রায় সাবার করে ফেলেছিল, কি বলেন? হ্যাঁ, তাতে তোমার ভালোই হতো। বাঘ আমাকে চিবোতে থাকতো, তোমরা বেঁচে যেতে। জয়ধ্বনি একটু খিচিয়ে উঠে বললেন। ব্যোমকেশ বিষণ্ণ হয়ে বললেন, আমার মরারও জো নেই কিনা। কাল দুটো মিটিংয়ের কথা যদি ফের উচ্চারণ করো তো ব্যোমকেশ, এই লাঠি তোমার মাথায় পড়বে বলে দিচ্ছি। হ্যাঁ, যে আগে বলে ব্যোমকেশ চুপ করে গেলেন।
জয়ধ্বনি শ্যাম লাহিড়ির দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি যে আমার নাতির গলা শুনলাম লাহিড়ি, কি হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনলাম আমার নাতি ডাকছে আমায় দাদু দাদু বলে। শ্যাম লাহিড়ি বললেন, আমিও শুনেছি। ব্যোমকেশ বললেন, আমিও। জয়পতাকা চেঁচিয়ে উঠে হাত নেড়ে বললেন, এই যে এই যে এই যে আমি এখানে। জয়ধ্বনি চমকে উঠে বললেন, ওই ওই আবার, এই যে দাদু ভাই, আমি যাচ্ছি তোমার কাছে, ভয় পেও না দাদু ভাই, চুপটি করে দাঁড়িয়ে থেকো, চুপটি করে দাঁড়িয়ে থাকো। কিন্তু জয়পতাকা বুঝতে পারছিলেন, কাছে দেখলেও তার দাদু এবং তার সঙ্গীরা এখনো অনেকটা দূরে জলার ওধারে। কি করে অত দূরের কথা শোনা যাচ্ছে তা জয়পতাকা বুঝতে পারলেন না। তবে দেখলেন তিন বুড়ো জলার কাছে এসে দাঁড়িয়েছে। তিনজনই জলার সামনে এসে পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলেন। জলে নামা এবং জল পার হওয়া তাদের পক্ষে একটু শক্ত। জয়পতাকা হঠাৎ লক্ষ্য করলেন, তার দূরবীন থেকে হঠাৎ যেন সার্চ লাইটের মতো একটা আলো ছুটে গিয়ে তিনজনের পায়ের কাছে পড়ল। দেখা গেল জলের মধ্যে একটা সরু আলোকিত পথ ফুটে উঠেছে। আগু পিছু হয়ে অনায়াসে চলা যায় সে পথে। তিনজনই একটু স্তম্ভিত হয়ে পড়লেন। তারপর শ্যাম লাহিড়ি একটু চাপা স্বরে বললেন, জয়ধ্বনি, বলেছিলাম কিনা এই জঙ্গলে অনেক কিছু হয়। জয়ধ্বনি বললেন, দেখতেই পাচ্ছি তো ভাজা, কিন্তু না এগিয়েও তো উপায় নেই। ব্যোমকেশ কথাটার সায় দিলেন, যথার্থ বলেছেন। ইনফ্যাক্ট জয়পতাকে না পাওয়া গেলে কালকের দুটো মিটিংই বরবাদ হয়ে যাবে একেবারে। ইনফ্যাক্ট আমি তো জয়পতাকে সম্বর্ধনা বদলে শোকসভা করব বলে এরকম ঠিক করে ফেলেছিলাম। হ্যাঁ, কি বলেন? জয়ধ্বনি লাঠিটা তুলে নামিয়ে নিয়ে বললেন, না, তোমাকে এখন মারবো না, আগে জয়পতাকার সঙ্গে দেখা হোক, তারপর তোমার ব্যবস্থা। ব্যোমকেশ সভয়ে জয়ধ্বনির কাছ থেকে সরে এলেন এবং সকলের আগেই আলোকিত পথটি ধরে হাঁটা দিলেন। জলা পার হতে তাদের তিনজনের মোটেই সময় লাগলো না। তারপর জঙ্গলের ভিতরের দিকে হেঁটে তিনজন খাদের ধারে এসে দাঁড়ালেন, কিন্তু খাদ তাদের পথ আটকাতে পারল না। আলোর রশি গিয়ে সোজা পড়ল খাদের উপর, এপার ওপার জুড়ে পড়ে থাকা একটা গাছের উপরে। গাছটা কোত্থেকে এলো কে জানে। তবে তিন বুড়ো খাদটা ওই গাছের উপর দিয়ে হেঁটে পার হওয়ার পরে গাছটা আবার সোজা হয়ে দাঁড়ালো এবং অন্যান্য গাছের সঙ্গে মিশে গেল। কাণ্ডটা দেখে জয়পতাকা হা করে রইল। চোরাবালির ওপরে আলোটা গিয়ে পড়ে তিন বুড়োকে পথ দেখালো। তিনজনে দিব্যি হেঁটে চোরাবালি পেরিয়ে গেল। দাদু ভাই, দাদু ভাই, তুমি কোথায়? দাদু ভাই, এই তো, এই যে এখানে, বলে জয়পতাকা আত্মবিস্মৃত হয়ে আনন্দ লাফিয়ে উঠলেন। দাদু, দাদু। উঠলেন বটে, কিন্তু নামলেন না। তার বেয়াদব চটি জোড়া
লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একেবারে শূন্যে তুলে ছাদের কার্নিশ পার করে নিচের বাগানের মধ্যে নামিয়ে থামালো। তবে নামালো খুব সাবধানে, ধরে। জয়পতাকে দেখে জয়ধ্বনি এসে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেললেন। জয়পতাকা, বেঁচে আছিস দাদু ভাই, ভালো আছিস তো? ইনফ্যাক্ট বাঘের পেটে যাওনি বাবা, সেটাই যথেষ্ট। খেলে খুব বিপদ ছিল, কাল তোমাকে নিয়ে দুটো মিটিং। স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন সভাপতি হয়ে। শ্যাম লাহিড়ীর মুখখানা খুবই গম্ভীর। তিনি চারিদিকটা টর্চ ফেলে দেখবার চেষ্টা করছিলেন, তার দরকার হলো না। হঠাৎ এক ঝাঁক উজ্জ্বল আলো ওই চারিদিকটা ভারী স্পষ্ট হয়ে উঠল। জয়ধ্বনি চোখের জল মুছে বললেন, এটার কিরকম জায়গা দাদু ভাই? হ্যাঁ, জঙ্গলের মধ্যে কার এমন সুন্দর বাড়ি? শ্যাম লাহিড়ী একটা শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এই সেই পটাশগড়। হে জয়ধ্বনি, জায়গাটা ভালো নয়। যা দেখছো এসব কিছুই সত্যি নয়, ভ্রান্তি মাত্র। তোমার মাথা। চলো দাদি ভাই, বাড়ির মালিকের সঙ্গে একটু আলাপ করে আসি। জয়পতাকা বেজার মুখ করে বললেন, তার সঙ্গে আমার যে দেখাই হয়নি। এত বড় বাড়ি দেখাশোনা করছে কে তাহলে? কেউ নয়। শ্যাম লাহিড়ী বলে, এখানে কেউ থাকে না জয়ধ্বনি, এটা একটা ধ্বংসস্তূপ। যা দেখছো সেটা শুধু দেখানো হচ্ছে। জয়ধ্বনি দার্শনিকের মতো বললে, হ্যাঁ, ওরে বোকা,